আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে আমি জুয়েল তোমাদের সাথে আছি এবং অনুশীলনী 8.1 এর 2 থেকে 4 নাম্বার যে প্রশ্ন আছে সেই সমস্যার সমাধান আজকে আমরা করব। আমাদের প্রথম প্রশ্নটা দেখি। এখানে দেওয়া আছে কোনো কোণকে ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে আমাদের ডি ডিগ্রি এবং আর সি এটাতে প্রকাশ করে। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে যে মানটা আছে সেটাকে আমরা বলবো ডি ডিগ্রি এবং রেডিয়ান পদ্ধতিতে যে মানটা আছে সেটাকে আমরা বলবো আর সি। এই যদি শর্ত হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে ডি ডিভাইডেড বাই 180 ইকুয়াল পাই আর ডিভাইডেড বাই পাই। আমরা জানি আমরা 9-10-এ যে ম্যাথটা শিখেছি যে কোণকে প্রকাশ করা দুইটা পদ্ধতি থাকে। আমরা এত যাবত এবং সবচেয়ে বেশি যে পদ্ধতিটা ইউজ করি সেটা হলো ডিগ্রি পদ্ধতি, আর রেডিয়ান পদ্ধতি আমরা এই বছর থেকে নতুন শুরু করি। তবে দুইটাই যেহেতু কোণ পরিমাপের একক, দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে এবং এই ম্যাথটা খুব সহজে আমরা সমাধান করতে পারি কিভাবে, শুধু দুইটা ইনফরমেশন লিখে নেই। আমাদের প্রথমে লিখে নেই ষাটমূলক পদ্ধতিতে কোণের মান যেটা দেওয়া আছে সেটা ডি ডিগ্রি। আমরা অনেক সময় দেখি টাকাকে ডলারের মধ্যে কনভার্ট করি, যে যদি কোনো সময় আমরা লিখি যে $1, এই যে $1 আছে, এই $1কে আমাদের ডলার আছে, কিন্তু এর সাথে যদি আমি এখানে বর্তমান বাজার অনুযায়ী আর কি 130 যদি আমি গুণ করে দিচ্ছি, তখন ডলার আর ডলার থাকছে না, ডলার আমাদের টাকাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইখানে যে ডি ডিগ্রি আছে আর এটা আমাদের রেডিয়ান এককে আছে, প্রমাণের বেলায় আমি ডিগ্রিকে রেডিয়ান করলেও হবে, রেডিয়ানকে ডিগ্রি করলেও হবে, দুইটাকে শুধু একই ইউনিটে আমরা নিয়ে আসব। তাহলে আমরা একটা কাজ করলাম কি, আমরা বললাম যে ডিগ্রি থেকে রেডিয়ানকে কনভার্ট করার যে নিয়মটা কি ছিল, যে কোনো ডিগ্রিকে যদি পাই বাই 180 দ্বারা গুণ করা হয় সেটা আমাদের ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট হয়ে যায়। এখানে ম্যাথটা বিস্তারিত আছে, আমি একটু শর্ট করে তোমাকে দেখাই। এখানে যে আমাদের যে কোণের মানটা ছিল ডি ডিগ্রি, এই ডি ডিগ্রিকেই যখন আমরা এর সাথে পাই গুণন 180 করে দিচ্ছি, তখন এই ডিগ্রিটা ডিগ্রি থেকে গেল না, ডিগ্রি হয়ে গেল আমাদের রেডিয়ান। তাহলে একটা নির্দিষ্ট কোণ, আমরা কিন্তু যে একটা নির্দিষ্ট কোণ নিয়ে আলোচনা করছি সেটাকে আমরা বলতে পারি ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান, অথবা বলতে পারি আর রেডিয়ান, মানে আর সি যেটা আছে, সার্কুলার মেথডের জন্য আমরা সি লিখি। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের আর সি আর এখানে ডি ইন্টু পাই বাই 180 সি, এই দুটো আমাদের পরস্পর সমান, কারণ এখন একই ইউনিটে কনভার্ট করা আছে। আমরা সেটাই করলাম যে ডিগ্রিটাকে যদি রেডিয়ানে কনভার্ট করি, জাস্ট ডি এর সাথে আমরা পাই বাই 180 গুণ করে রেডিয়ান করে দিলাম। তাহলে এটাও রেডিয়ান, একটা নির্ধারিত কোণ রেডিয়ান পদ্ধতিতে। আবার শুরুতে তো আর সি যেটা ছিল সেটা রেডিয়ান পদ্ধতিতেই ছিল, তাই আমরা বলতে পারি ডি ইন্টু পাই বাই 180 ইকুয়াল আর সি। এখানে লেখেন এই জন্য কারণ আমাদের এই পাশেও ইউনিটটা ছিল সি, ও পাশে ইউনিটটা ছিল সি। সমীকরণের দুই পাশ থেকে আমাদের ইউনিট লেখার দরকার নেই, আমরা দুই পাশ থেকে ইউনিট বাদ দিয়ে দিয়েছি। এবার প্রমাণের বেলায় আমরা দেখেছি যে ডি এর সাথে 180 সম্পর্ক আছে এবং আর এর সাথে পায়ের সম্পর্ক আছে। খেয়াল করো আমাদের এইখানে যে পাইটা আছে, এইখানে যে পাইটা আছে সেটা ওপরে আছে বা গুণ আকারে আছে, তাকে শিফট করে যদি আর এর পাশে নিয়ে যাই তাহলে ভাগ আকারে আসবে। অর্থাৎ এই যে আর থাকলো, আর এর নিচে পাইটা ভাগ আকারে আসলো, ডি আমাদের কিন্তু উপরেই আছে। এই লাইনটা কাইন্ড অফ এরকম হয়ে গেল, ডি ইন্টু 1 ডিভাইডেড বাই 180 ইকুয়াল আর ডিভাইডেড বাই পাই। অর্থাৎ এই 180-এর উপরে যে পাইটা ছিল সেই পাইটাকে শুধু আমি শিফট করে এটা আর এর নিচে নিয়ে গেলাম। এখন এখানে গুণ করলে ডি ইন্টু 1 মানে ডি, তাহলে ডি ডিভাইডেড বাই 180 ইকুয়াল আর ডিভাইডেড বাই পাই, প্রমাণিত আমাদের হয়ে গেল। পরবর্তী প্রশ্নটা দেখি। একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, চাকার পরিধি আসন্ন মান 4 দশমিক পর্যন্ত বের করতে হবে। এখন যদি আমি মানটা মিটারেও করতে পারি অথবা সেন্টিমিটারেও করতে পারি, পাই তো আমাদের এখানে আসবেই। আমরা এটাকে সেন্টিমিটারে করে নিলাম, কারণ আমাদের ব্যাসার্ধটা দুইটা ইউনিটে দেওয়া আছে, মিটারে এবং সেন্টিমিটারে দুইটা। আমরা যখন একটা সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করি তখন তাকে 100 দিয়ে ভাগ করি, আর যদি মিটারকেই আমরা সেন্টিমিটারে কনভার্ট করতাম তাহলে 100 দিয়ে আমি গুণ করতাম। তাহলে আমাদের কি হচ্ছে, চাকার ব্যাসার্ধ যেটা আছে, খেয়াল রাখবো এটা কিন্তু ব্যাসার্ধ। অনেক সময় ম্যাথটা একটু কমপ্লেক্স করে ব্যাসার্ধ জায়গায় ব্যাস দিয়ে দেয়, আর আমরা বৃত্ত বা গোলক এই টাইপের যত প্রকার ক্যালকুলেশন করি প্রত্যেকটা ক্যালকুলেশন আমাদের ব্যাসার্ধ দিয়ে করতে হয়, ব্যাস দিয়ে না। তাহলে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটা হলো 2 মিটার 3 সেন্টিমিটার, মিটারটাকে আমরা ঠিকই রাখলাম, 3 মিটারকে 100 দিয়ে ভাগ করলাম। ফাইনালি আমাদের যে ব্যাসার্ধটা সেটা আমাদের 2.03 মিটারে কনভার্ট হলো, সেন্টিমিটার থেকে সবই মিটারে কনভার্ট হলো। আমরা জানি বৃত্তের পরিধির যে চাকা যেহেতু একটা বৃত্তাকার, সুতরাং বৃত্তের পরিধি তো চাকার পরিধি একই কথা, যে সূত্রটা ছিল 2 পাই আর, আমরা 2 লিখলাম। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে পায়ের পরিবর্তে 3.1416 উল্লেখ করো, তাহলে তুমি 3.1416 উল্লেখ করবে, আর তা না হলে ক্যালকুলেটরে যে আমাদের ডিফল্ট পাইটা আছে সেই পাইটাই ব্যবহার করবে। আর এর মানটা আমরা বসিয়ে দিলাম 2.03। ক্যালকুলেশন করলে আমাদের মান যেটাই থাক, আমাদের মানটা যতই থাক, আমরা শুধু দশমিকের পরে 4 ঘর লিখব।
আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করতাম তাহলে আমাদের মান যেটা বের হতো 12.754,896 এরকম একটা ভ্যালু। যেহেতু আমাকে রাখতে বলছে দশমিকের পরে 4 ঘর, মানে আমি এই 4 টুক রাখবো, তাহলে আমরা দেখলাম যে 12.7548 যে রাখবো, আমরা যাকে বাদ দিচ্ছি সেটা হলো 96, 9কে বাদ দিচ্ছি, 9 থেকে বাদ দেওয়া শুরু করছি। আমরা যে নিয়মটা একদম প্রাইমারি শেষের দিক থেকেই শেখা শুরু করেছি, যে যদি দশমিকের পরে কোনো ঘরটাকে বাদ দেয়, সেই ঘর যদি 4-এর বেশি হয়, তাহলে আমরা যেখান থেকে বাদ দিব তার আগের ঘরে আমরা 1 যোগ করে দিব। যেহেতু 9 4-এর বড়, তাহলে আমরা কি করলাম, এই 8কে আমরা 9 করে এখানে 9 লিখেছি। আর যদি এইখানের এই 9-এর জায়গায় যদি আমাদের 4 থাকতো, 3 থাকতো, 2 থাকতো, তাহলে এই 48 থাকতো। এই ছোট্ট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমাদেরকে উল্লেখ করে দিছে 4 দশমিক পর্যন্ত মানটা রাখা দরকার। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, একটি গাড়ির চাকার ব্যাস দেওয়া আছে। খেয়াল করে এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে। ব্যাস যদি 0.48 মিটার হয়, তাহলে চাকাটি প্রতি সেকেন্ডে যদি আবার 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ কত সেটা নির্ণয় করতে হবে। গতিবেগের সূত্র, যেহেতু এখানে আমাদের ম্যাথে যে আমরা বেগগুলো নিয়ে আলোচনা করি, এখানে আমাদের ত্বরণ নিয়ে আলোচনা হবে না। তার মানে যত প্রকার বেগ আছে প্রত্যেকটা বেগই আমাদের সমবেগ হবে। অর্থাৎ আমরা ফিজিক্সে যে সূত্রটা শিখে রেখেছি S = VT, আমরা এই সূত্রই ব্যবহার করব। তবে যেহেতু এটা ফিজিক্স না, তাহলে আমরা S = VT না বলে আমরা বলবো অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণন সময়, অথবা বেগ সমান দূরত্ব ভাগ সময়। বাংলা ভাষা যে কথাগুলো আছে কথাগুলো ব্যবহার করব। তাহলে গতিবেগ বের করার জন্য আমার দূরত্ব দরকার, আর হলো আমাদের যদি এখানে ভি লিখতাম, আমি যদি লিখি ভি সমান, তাহলে কি হবে, ভি সমান হবে S/T। আমাদের টি তো বলা আছে প্রতি সেকেন্ড, একটা সময় তো উল্লেখ করা আছে, আমরা 1 সেকেন্ডের জন্য বের করলে তো গতিবেগ হয়ে যাচ্ছে। কিন্তু অতিক্রান্ত দূরত্বটা আমার নাই, আমাদের অতিক্রান্ত দূরত্বটা বের করতে হবে। সেই দূরত্বটা কেমন, চাকার সাথে সম্পর্কিত। চাকার এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো গোলাকার বস্তু যদি সে একবার পূর্ণ চক্র দেয়, তাহলে অ্যাকচুয়ালি সে তার যে ব্যাসটা আছে, পরিধি আছে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এই যে আমি নিচে একটা দাগ দিলাম, এটা যদি একটা রাস্তা হয়, আর এইটা যদি আমাদের একটা চাকা হয়, এই চাকাটার ধরলাম এই টপ পয়েন্টটা আমাদের এইখানে, তাহলে এই চাকাটা যদি পূর্ণ একটা চক্র দেয়, পূর্ণ একটা চক্র ঘুরে এমনভাবে এই চাকাটা ঘুরলো যেন আমাদের ঘুরে শেষ পর্যন্ত এইখানে আবার যে মাথাটা আছে সেটা আমাদের উপরে চলে আসলো। আমি ধরে নিলাম যে এই মাথাটা আবার উপরে চলে আসছে, এই চাকাটা ঘুরতে ঘুরতে আমার ওইখানে গেল। চাকাটা অবশ্য এখানে শেপটা একটু বড় দেখাচ্ছে, যদিও একই চাকা, শুধু আঁকতে এরকম হয়েছে। তাহলে এখন এই চাকাটা যদি পূর্ণ একটা চক্র দিয়ে চলে আসে, যেটাকে আমরা দেখাচ্ছি লাল পয়েন্টটা ঘুরে ঘুরে আবার চলে আসছে, আমি বোঝানোর সুবিধার্থে এখানে মাঝখানে আরেকটা আমি চাকা আঁকলাম। ধরলাম এই পর্যায়ে যে আমাদের চাকাটা ছিল, এই যে লাল পয়েন্টটা আছে সেটা ঘুরে এখানে আসলো, মানে এটা মুভ করছে, এটা আমাদের যে এরকম করে মুভ করছে, চাকাটা এরকম করে মুভ করছে। তো এরকম পূর্ণ চক্র দিয়ে সে আবার যখন ওই লাল পয়েন্টটা উপরে যাবে, মানে সে পূর্ণ একটা চক্র দিবে। এবং পূর্ণ একটা চক্র দেওয়ার সময় এর যে আমাদের এই যে আমরা যদি বলি ওর চামড়া বলি, এর বাইরের সাইডটা প্রত্যেকটা পয়েন্ট ও একবার করে মাটি টাচ করে আসবে। চাকার যে এই টোটাল যে আমাদের বাইরের যে শেপটা আছে, আমরা এটাকে চামড়া যদি বলি, চাকার চারপাশে যদি এরকম একটা চামড়া চিন্তা করি, অথবা চাকার টোটাল পাশে যদি আমরা একটা কস্টেপ পেঁচায় দেই, তাহলে চাকা পূর্ণ একটা বার ঘুরলে এই কস্টেপের প্রত্যেকটা বিন্দুই আমাদের মাটি একবার টাচ করবে। আর এই প্রত্যেকটা বিন্দু তাকে টোটাল ঘিরে যে আমাদের বাউন্ডারিটা থাকে বা যে কস্টেপটা দিলাম, ওইটা খুললেই কিন্তু তার পরিধি, কারণ আমরা বাইরের বাউন্ডারিটাতে পরিধি বলি। অর্থাৎ এখানে আমাদের খুব ভালো মনোযোগ দিয়ে বুঝতে হবে, চাকা যদি পূর্ণ একবার সে ঘোরে, তাহলে তার চামড়ার প্রত্যেকটা বিন্দু একবার মাটি স্পর্শ করে আসবে, যেটাকে সবচেয়ে স্মার্ট ভাষায় বলা হয় চাকা একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ চাকার ব্যাসার্ধ যদি এখানে ব্যাসার্ধ যদি আর হয়, চাকা পূর্ণ একবার ঘুরলে তার ব্যাসার্ধ অর্থাৎ 2πr এই দূরত্বটা অতিক্রম করবে। চাকাটা যেহেতু 1 সেকেন্ডে 6 বার ঘোরে, তাহলে প্রতি সেকেন্ডে সে 6 বার ঘুরবে, তার মানে সে এতটুক দূরত্ব, এই দূরত্বটা সে অতিক্রম করবে, প্রতি সেকেন্ডে সে এতটুক দূরত্ব অতিক্রম করবে। আমরা আমাদের বইয়ে ফিরে যাই, এখানে দেখো লেখা আছে আমরা চাকার যে ব্যাসটা আছে সেটা 84 মিটার। আমরা জানি চাকার ক্ষেত্রে অর্থাৎ গোলাকার বস্তুর ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাস যদি হয় 84 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 0.84/2 অর্থাৎ 0.42 মিটার। এইটা হলো চাকার ব্যাসার্ধ বের হলো। খেয়াল রেখো এক একটা মিটারে আছে। তাহলে পরিধি কত হবে, 2πr। আমরা এখানে পরিধিটা বের করে রাখলাম 0.84 পাই। এখানে পায়ের মানটা বসাই দিলে একটা দশমিকে বিশাল একটা মান আসবে, দরকার নাই, আমি এই পাশে রাখবো। এরপরে এই যে এই ইম্পর্টেন্ট কথাটা আমরা উল্লেখ করে দিব, চাকা যদি একবার ঘোরে তাহলে সে কি করবে, পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। এবং এই চাকা যেহেতু সে 6 বার ঘুরেছে, তাহলে চাকাটি 1 সেকেন্ডে কতবার অতিক্রম করবে, 1 সেকেন্ডে সে 6 বার ঘুরেছে, মানে 6টা পরিধির দূরত্ব অতিক্রম করবে। সেটা আমরা লিখে দিলাম চাকাটা পরিধি ইন্টু 6। এখানে 0.84 আমাদের পরিধি ছিল, পরিধি ইন্টু 6 বার সে অতিক্রম করলো।
তাহলে এখন আমরা এই যে দূরত্বটা আছে, আমি এইটা এখানে যেরকমটা আছে সেটা বোঝানোর আগে আমি অন্যভাবে একবার বুঝে আসি, তারপরে এভাবে বুঝাবো। খেয়াল রেখো যে আমাদের চাকায় 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব আছে, আমাদের অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের 0.84 পাই ইন্টু 6 এত মিটার, এটা হলো অতিক্রান্ত দূরত্ব। আমাকে বের করতে হবে বেগ। তাহলে বেগের জন্য আমরা কি জানি? বেগ সমান অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। এই ম্যাথটার জন্য আমাদের অতিক্রান্ত দূরত্ব কত আছে? 0.84 পাই ইন্টু 6, সময় কত? আমরা যে এই যে দূরত্বটা বের করেছিলাম সেটা কিন্তু 1 সেকেন্ডের জন্য, তাহলে আমি ডিভাইডেড বাই 1 দিয়ে দিলাম। আমাদের তাহলে এটা বেগ হয়ে গেল দূরত্ব বাই সময়, দূরত্ব মিটার এককে, সময় সেকেন্ড এককে। তাহলে এই যে এককটা আছে এটা আমরা মিটার পার সেকেন্ড এটা লিখে দিলাম, এইটুক থাক। এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কোনো একটা আমাদের যাই হোক একটা মান আসবে, মানটা আমরা একটু পরেই আনি। তার আগে একটা জিনিস খেয়াল করি যে চাকাটার হাইট কত ছিল? 0.84 মিটার। 0.84 মিটার মানে আমাদের অলমোস্ট আমাদের বুকের কাছাকাছি, মাটি থেকে এতটুকু হাইট হবে। এখন চিন্তা করো তো, এতটুকু হাইটের একটা চাকা ঘন্টায় 6 বার ঘোরে, এরকম কে আছে? যদি ঘন্টায় 6 বার ঘোরে তাহলে এতটুক চাকা ঘন্টায় 6 বার ঘুরবে, এটা মহিষের চাকা হওয়া সম্ভব না, সাইকেলের চাকা হওয়া সম্ভব না। ইনফ্যাক্ট সাইকেলের চাকা এত বড় হবেই না, আর হলেও সে সেকেন্ডে 6 বার ঘুরবে না। সেকেন্ডে 6 বার ঘুরতে পারে এত উচ্চ চাকা, সেটা হতে পারে আমাদের বাস বা ট্রাকের চাকা। এই এককটা রেজাল্টটা তুমি যদি এইভাবে রেখে দাও, এক্ষেত্রে মান যেটাই বের হোক একদম 100% সঠিক এবং এতে পূর্ণ মান আসাটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বইয়ে এই এককটা মিটার পার সেকেন্ডে না রেখে কিলোমিটার পার আওয়ারে নেওয়া হয়েছে। আমরা লজিক হিসাবে এটা ইউজ করতে পারি, যে চাকাটা নিয়ে আমরা আলোচনা করছি এটা এমন একটা চাকা যার হাইট 0.84 মিটার, মানে অলমোস্ট আমাদের বুক পরিমাণ। এইরকম একটা হাইটের চাকা সে আবার প্রতি সেকেন্ডে 6 বার ঘুরেছে, এরকম হওয়া সম্ভব শুধুমাত্র হাইওয়েতে বাস যখন ওই প্রায় 60-70 কিলোমিটার পার আওয়ার স্পিডে যখন চলে তখনই হওয়া সম্ভব। সেজন্য আমরা এই যে দূরত্ব এককটা আছে অর্থাৎ মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাব। উপরে যেটা আছে সেটা আমাদের দূরত্ব, আর দূরত্ব মিটার এককে আছে। আমরা মিটারকে যদি কিলোমিটারে কনভার্ট করতে নেই তাহলে এটাকে আমরা ভাগ করব হলো 1000 দিয়ে। আর এখানে 1 যেটা আছে সেটা সেকেন্ড। সেকেন্ড যদি হয়, সেকেন্ডটাকে আমরা এটাকে কনভার্ট করব 60 দ্বারা ভাগ করলে মিনিট হলো, আরও 60 দ্বারা ভাগ করলে এটা আমাদের সেকেন্ড হয়ে গেল। এইটা হলো আমাদের মেইন থিম ছিল, যেটা আমরা সরাসরি লিখলে অনেক সময় স্টুডেন্ট কনফিউজড হয়। এখন এটাকে যদি পরের লাইনটা লিখি তাহলে দেখবে যে একদম ইজি হয়ে যাচ্ছে। পরে আমি আরও 2টা লাইন লিখি। এখানে আমরা এরকম করে লিখলাম, উপরের যে পার্টটা আছে আমরা এটা এরকম লিখে নিলাম। এখানে এই ভাগের পরিবর্তে আমরা গুণ সাইন দিলাম, তাহলে এটা হবে 60 × 60 ডিভাইডেড বাই এটা হলো 1। এইটাকে আমরা সরাসরি যখন লিখছি, আমরা আমার বইয়েও যেখানে লিখছি, এই বইতে আমরা এভাবে লিখি পয়েন্ট, এটা হলো 84 পাই ইন্টু 6 পাই। এরপরে এই 60 গুণন 60টা আমরা একবারে পাশাপাশি লিখে দিলাম। এর নিচে যেটা থাকবে, নিচে হলো 1000। তাহলে এখন যে এককটা হচ্ছে সেই এককটা কিন্তু আমাদের ঠিক এখান থেকেই, আমাদের একক কিন্তু আর মিটারে থাকছে না। একক যখন ভাগ করে দিলাম, মিটারটা হয়ে গেল আমাদের কিলোমিটার, আর সেকেন্ডটা হয়ে গেল আমাদের ঘন্টা। আমরা বাসের যে গতিবেগটা, তোমরা সবাই দেখবে যে বাসের গতিবেগ কিন্তু আমরা কিলোমিটার পার আওয়ারে এইভাবেই চিন্তা করি। আমি আবারও বলি, আগে যে আমরা অ্যান্সারটা বের করেছিলাম যেটাকে আমরা এখানে দেখিয়েছি, অর্থাৎ এই যে আমাদের মিটার পার সেকেন্ড ছিল, এটা কিন্তু শতভাগ সত্য। এখানে কিন্তু রেজাল্টটা একদম ঠিকঠাক, কোনো ভুল নাই। ইনফ্যাক্ট এখানে মার্কস দেওয়াটাই আমার কাছে স্বাভাবিক মনে হয়। তারপরেও যেহেতু বইয়ে আমাদের এই কিলোমিটার পার আওয়ারে দিছে, আর আমরা লজিক হিসাবে এইভাবে ইউজ করতে পারি, এত স্পিডে এতবার ঘুরতে পারে এত বড় চাকা, সেটা বাসেরই হবে। তাহলে বাসের স্পিড যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারে হিসাব করি, তাহলে এই যে ইউনিটটা এখন বের হচ্ছে, এই প্রত্যেকটা ইউনিট এখন বের হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো সেটা অলমোস্ট 57, এখানে 57 পয়েন্ট সামথিং আসে। আমরা 57 কিলোমিটার পার আওয়ার এটা লিখে দিতে পারি। এভাবে আমরা এই গতিবেগটা বের করতে পারি। এখন আমরা আমাদের বইয়ে চলে যাই। বইয়ে এবার খেয়াল করি, যেহেতু আমরা 1 সেকেন্ডে, আমরা এখানে 1 সেকেন্ডকে এইটাকেই গতিবেগ ধরে নিয়েছি। কেন? কারণ আমাদের গতির কিন্তু সংজ্ঞাই ছিল একক সময় অতিক্রান্ত দূরত্ব। আমরা যেটা হিসাব করলাম সেটা তো একক সময় তো হিসাব করলাম। এখানে 1 সেকেন্ড, এখানে 1 ঘন্টা। যখনই হিসাবটা একক, 1 এককে 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, এক হিসাব মানে সেটা আমাদের গতিবেগই বের হয়। সেই জন্য আমাদের এটা গতিবেগ ধরে নিলাম। এবং এই যে এই জায়গায় যে আমাদের এতগুলো 60 কেন গুণ হলো আর আমাদের 1000 কেন ডিভাইডেড হলো, অনেক সময় তোমাদের সবাই হয়তো বলবো না, বাট মাঝে মধ্যে তোমরা কনফিউজড হতে পারো। সেই জন্য আমি নোটে তোমাকে ওটা বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে আমরা এই উপরে 60 গুণন 60 আসে আর নিচে আমাদের 1000 আসে। মানে এখানে অনেক সময় তোমরা প্রশ্ন করে বসো যে ঘন্টাকে যদি সেকেন্ডকে যদি ঘন্টা বানানো যায় তাহলে 60 গুণন 60 দ্বারা ভাগ করতে হয়, কিলোমিটারকে যদি কিলোমিটার বানাতে হয় তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। এই ম্যাথটাতে আমরা এখানে ছিল মিটারকে তো কিলোমিটার বানানোর জন্য আমি 1000 দ্বারা ভাগ করলাম। তাহলে সময়কে যদি আমি ঘন্টা বানাতে হয় তাহলে ওটাকেও তো আমাদের 60 গুণন 60 দ্বারা ভাগ করার কথা ছিল। তো 60 গুণন 60 আমরা গুণ করলাম কেন? আমরা এই জন্য গুণ করলাম যে আমাদের ইউনিট যেটা ছিল
সেটা আমাদের ছিলই যে মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ড অলরেডি, সময়টা অলরেডি ভাগ আকারে আছে, ভাগকে যখন আবার ভাগ করলাম, ভাগের নিচে ভাগ করা আর উপরে সরাসরি গুণ আকারে দেওয়া, দুইটার মিনিং একই। এইভাবে আমরা ম্যাথের অ্যান্সারটা বের করলাম। এবং খুব কেয়ারফুল থাকো, এই ম্যাথটা আমাদের মাঝে মধ্যেই রিপিট হয়ে থাকে। আর আশা করি এই সম্ভাব্য ম্যাথটা সহ সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পেরেছো। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত টেকনিক ইজি সিরিজের বইগুলো সাথে রাখো আর দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। পরবর্তী পর্বের জন্য দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।